হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। জ্বালানি সংকট মোকাবেলায় 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাব আকারে তা জাতীয় সংসদে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকেও প্রস্তাবনা দিতে বলেছেন সরকার প্রধান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভ্রান্ত হয়ে দেশের আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটালে মুখ ফিরিয়ে নেবে বিনিয়োগকারীরা। পাহাড় আর সমুদ্রের মোহনায় জেগে ওঠা জনপদ বাঁশখালী। সম্ভাবনাময় এই উপজেলায় লেগে থাকে প্রাকৃতিক দুর্যোগ। মাত্র কয়েক সপ্তাহ আগেও পানির নিচে তলিয়েছিল পুরো বাঁশখালী। এতে কেবল সম্পদেরই ক্ষয়ক্ষতি হয়নি, প্রাণ হারায় 2 শিশু, আহত অনেকে। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে এসেই বাঁশখালীতে যান তারেক রহমান। ঘুরে দেখেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাহারছড়া, উদ্বোধন করেন 100 পরিবারের জন্য তৈরি করা নতুন ঘর হস্তান্তর কর্মসূচি। পরে প্রধানমন্ত্রী যোগ দেন বাহারছড়া সমুদ্র সৈকতে আয়োজিত সভায়। তারেক রহমানকে দেখে তীব্র দাবদাহে নাকাল অপেক্ষারত হাজারো মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন। ভুক্তভোগীদের হাতে অনুদান ও ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বক্তব্যে তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। বলেন, দেশের উন্নয়নের জন্য শান্তি শৃঙ্খলার বিকল্প নেই। যদি মিল কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জ্বালানি সংকট সমাধানে জনগণের কাছে সময় চান সরকার প্রধান। বলেন, মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা দেশ এগিয়ে নিবে নাকি বিশৃঙ্খলা তৈরিকারীদের সাথে থাকবে। জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা কোটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বন্যার পানি সরে গেলেও রেখে গেছে ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাস। তাই শুধু এই পুনর্বাসন কিংবা ত্রাণ সহায়তা নয়, বরং এই অঞ্চলে মানুষকে বন্যামুক্ত রাখতে দরকার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। এমনটাই দাবি সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমানও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে তার সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে ঢাকা থেকে কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রমও পরিদর্শন করেন সরকার প্রধান। কর্মকর্তাদের সাথে বৈঠক করে দিক নির্দেশনা দেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চট্টগ্রাম। অতীতের মতো গুপ্তবাহিনী আবারও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। জনগণের কাছে মিথ্যা বলছে তারা, এমনটাই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই অভিযোগ করেন। এর আগে চট্টগ্রামে হেফাজতে ইসলাম আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মতবিনিময় সভায় তিনি আলেম ওলামাদের সাথে নিয়ে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। বিকালে বাঁশখালী থেকে ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। হেফাজত ইসলামের আমিরের সঙ্গে কুশল বিনিময় ও দেশ পরিচালনায় দোয়া চান। এরপর বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আলেম ওলামাদের সাথে নিয়ে দেশ গঠনের কথা জানান। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। হ্যাঁ, একসাথে আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, আমি জানি এখানে কিছু আপনারা দাবি দাওয়া উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করব। আমাদেরকেও বুঝতে হবে আরও এই দেশে তো আরও মানুষ বাস করে। আমরা চাই এমন একটা বাংলাদেশ
তৈরি করতে, যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। ফটিকছড়ি থেকে হাটাজারিতে আল জমিয়াতুল আহালিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর হাটাজারি কলেজ মাঠে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ১ লাখ টাকা করে অনুদান দেন প্রধানমন্ত্রী। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ১৫ জনকে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি ও রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা ৮৬ সালে এই চট্টগ্রামের সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল। প্রধানমন্ত্রীর কাছ থেকে সহায়তা পেয়ে খুশি বন্যায় ক্ষতিগ্রস্তরা। আমাদের ঘর ভেঙে গেছে, সেই জন্য আমাদেরকে একটা ঘর দেবে, এটার জন্য অনেক খুশি। আমি খুব কষ্টে আছি, এখন সরকার একটা ঘর দেয়, আমি খুব খুশি। সরকারকে আমি দোয়া করি, আশীর্বাদ করি। আমার কেউ নাই আম্মু ছাড়া, এখন উনি ঘর দিচ্ছে, বিদায় এখন থাকতে পারবো ভালো মতো, অনেক খুশি লাগতেছে। হাটহাজারী থেকে শহরে ফিরে রাতে একটি ৫ তারকা হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতার উপস্থিতিতে সাংগঠনিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে সকল প্রয়োজন উন্নয়নের জন্য প্রত্যেক শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রবিবার দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে দলের তরফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির তফসিল অনুযায়ী ১৩ই আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে ১৬ই আগস্ট পর্যন্ত। ১৮ই আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিএনপির প্রতিনিধি দল ২ জন এসেছিলেন, ২টা ফর্ম নিয়েছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা হচ্ছে ১২,৮৬,৩২,৫৫৫। আমাদের পরবর্তী নির্বাচন যেটা আমাদের স্থানীয় সরকার, আপাতত এটাই নিয়েই। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালাগুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার সকালে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসে ১১ দলীয় ঐক্য সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় পৌনে ১ ঘণ্টার বৈঠক শেষে ১১ দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবার কথা থাকলেও বিএনপি কোনো উদ্যোগ নেয়নি। এ সময় জামায়াতের আমির বলেন, সর্বসম্মতিক্রমে যোগ্য প্রার্থী হিসেবে অলি আহমদকে চূড়ান্ত করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন অলি আহমদ। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জানেন। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বিএমইউতে ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটির অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, অসহযোগিতা না করে বিরোধী দলের উচিত জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে কাজ করতে দেয়ার। একই অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ফসল। হাসিনা যে ভাষায় কথা বলতো, এরা ওই ভাষায় কথা বলতো। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, যত লুটপাট করা হবে, আন্দোলন তত বেশি জোরালো হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার বিকালে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজনে জুলাই আপরাইজিং অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদী সরকারের সময় সবাই মজলুম ছিল, তাহলে মজলুম কেন আজ জালেম হতে চায়? জামায়াত আমির অভিযোগ করেন, প্রবাসে থাকার সময় বর্তমান প্রধানমন্ত্রী মেধাভিত্তিক সমাজ গড়ার কথা বললেও মেধার মূল্যায়ন হচ্ছে না, উল্টো মেধাবীদের নাজেহাল করা হচ্ছে। সবগুলো সেক্টরকে এখন পলিটিসাইজ করা হচ্ছে বলেও মন্তব্য তার। বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে প্রতিটি নাগরিককে সম্মান দিতে হবে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, তারা বাংলাদেশের বড় বন্ধু বলে দাবি করে, অথচ সবচেয়ে বড় হত্যাকারীকে জায়গা দিয়েছে। আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের প্রতিবাদ সংসদে এবং সংসদের বাইরে শুরু হয়েছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, লুটপাট যতটুকু করা হবে, অন্যায় অপরাধ করা হবে, আমাদের এই আন্দোলন তত বেশি সামনের দিকে আরও মোমেন্টাম নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে সরকার, জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এমনটি জানান তিনি। বলেন, নারীদের সমতা নিশ্চিত ও নেতৃত্ব বৃদ্ধিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। সবার স্বাস্থ্য সুরক্ষাতেও নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ। নতুন করে স্পোর্টস শিশুদের, বিশেষত নারীদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জুলাই সনদে নারীদের সংসদীয় আসনে 10% কোটা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, যা প্রতি 5 বছর অন্তর আরও বাড়ানো হবে। জানান, পরিকল্পনা মন্ত্রণালয় নারীদের সমতার কথা বিবেচনায় রেখে সব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। I share the message close to my heart. Every child deserves a safe, caring and inclusive environment to dream, to grow, to flourish. And every girl deserves the opportunity to rise and lead. বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে বলে মনে করছেন দুদেশের বিশ্লেষকরা। তবে দিল্লি গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তার সমস্যার সমাধান আর দণ্ডিতদের ফিরিয়ে দিলে সংকটের দ্রুত সমাধান হবে বলে আশাবাদী তারা। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার প্রথম সাক্ষাৎ হবার কথা। বিশ্লেষকরা বলছেন, আস্থার সংকট কাটাতে পারে অমীমাংসিত ইস্যুর গ্রহণযোগ্য সমাধান আর তারেক রহমানের দিল্লি সফর। এদিকে হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও বলছেন, সম্পর্কে নেতিবাচক কিছু নেই, দুদেশের মানুষই পারস্পরিক সম্মান ও মর্যাদার আচরণ চাই উল্লেখ করে শীর্ষ নেতাদের বৈঠকের ব্যাপারে আশাবাদ জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী কোন শর্তে বা কোন সময়টায় সফর করতে চান, ভারতের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ভারতকে এই তথ্যগুলো জানানো হয়, তাহলে আমি মনে করি সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে আমরা যেতে পারি। সেটা যত তাড়াতাড়ি করা যাবে, যাতে লং টার্ম শিডিউল নাও সই করা যায়, যদি একটা শর্ট টার্ম ইন্টারিম কিছু সই করা যায়, সেটাতে বাংলাদেশ একটা কিছুটা আশ্বাস পাবে। বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে। জুলাই আন্দোলন দমনে 16 জুলাই ফোন করে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের।
প্রসিকিউশনের দাবি, এই নির্দেশনা অনুমোদন দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংক্রান্ত একটি ফোন আলাপ দাখিল করেছেন তারা। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর শেখ হাসিনার অনুমতিতে 16 জুলাই প্রথমে 59টি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ করা হয়, পরে ধাপে ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো ইন্টারনেট বন্ধ করা হয়। প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশনার পরই চট্টগ্রামে গুলি করে ওয়াসিম সহ 3 ছাত্র জনতাকে হত্যা করা হয়। আন্দোলন দমাতে মারণাস্ত্র, হেলিকপ্টার থেকে গুলি করার পাশাপাশি যুবলীগকে দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে হামলা এবং টাকার ছড়াছড়ির নির্দেশও দেন ওবায়দুল কাদের। ল্যাবরেটরিতে এটা প্রমাণিত যে এটা তাদের ফরেনসিক ভয়েস। সিআইডি এটি ব্যাট বক্স নামে একটা ফরেনসিক ল্যাবরেটরি টেস্ট তারা করেছে, যেটা পৃথিবীর 90টির মতো দেশে এই ধরনের টেস্ট করা হয়। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে ঢাকার সিএমএম আদালতে। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়, পরে সিআইডিতে হস্তান্তর করা হয় তাকে। আশরাফুল হক ডন মামলার 4 নম্বর আসামি। সালমান শাহর মৃত্যুর প্রায় 3 দশক পর গত বছরের অক্টোবরে হত্যা মামলা দায়ের করা হয়। এতে অভিনেতার স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়। 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। তদন্ত শুরুর কয়েকদিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর থেকে তারা পলাতক। টানা প্রায় 40 ঘন্টা দুর্ভোগের পর ইতালির রোমে আটকে পড়া বিমান যাত্রীরা ঢাকায় পৌঁছেছেন। শনিবার ঢাকা থেকে খুচরা যন্ত্রাংশ সহ বিমানের প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করা হয়। রবিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান কর্মকর্তাদের চরম অবহেলা আর অব্যবস্থাপনায় ক্ষোভ জানান তারা। কানাডার টরন্টো থেকে 259 যাত্রী এবং 13 জন ক্রু নিয়ে ড্রিম লাইনার উড়োজাহাজটি রওনা দিয়েছিল স্থানীয় সময় বিকেল 5:18 ঢাকায় অবতরণ করল রোববার বেলা 12:30টায়। টরন্টো থেকে ওড়ার 8 ঘন্টা পর তেল নেয়ার জন্য রোমে নিয়মিত যাত্রাবিরতির সময় থেকেই যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়া যায়। মেরামতের চেষ্টা করতে গিয়ে 7 ঘন্টারও বেশি সময় বিমানের ভেতরেই আটকে থাকতে হয় যাত্রীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন বাংলাদেশি পাসপোর্টধারী 170 জন। ইউরোপ ও কানাডিয়ান পাসপোর্টধারীদের মতো হোটেলে যাওয়ার সুযোগ হয়নি তাদের। নারী, শিশু সহ সবাইকে টার্মিনাল লাউঞ্জে কাটাতে হয় পুরো সময়। আমি আমার লাগেজ রেখে বাথরুমেও যেতে পারছিলাম, কারণ আমি কেমনে কার কাছে লাগেজ রেখে যাব। ইউএসএ কিংবা কানাডার ওদের হচ্ছে গিয়ে জেডব্লিউ মেরিয়ট মানে 7 স্টার 5 স্টার মানে হোটেল দিচ্ছে, আর আমরা এখানে চেয়ারে বসে রাত কাটাচ্ছি। ইমিগ্রেশন সমস্যার কারণে তাদেরকে কোনো এয়ারপোর্ট হোটেলও দেওয়া হয়নি, কিন্তু এছাড়া ইটালিয়ান কর্তৃপক্ষ আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করতে দেয়নি। অর্থ পাচারে জড়িত আরও 42টি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। প্রথম দফায় তালিকায় থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পরিবার সহ 11টি শিল্প গ্রুপের পর আরও 42 প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে BFIU, যাদের প্রত্যেকের খেলাপি ঋণের পরিমাণ 200 কোটি টাকার উপরে। বিদেশে এসব প্রতিষ্ঠানের সম্পদ অনুসন্ধানে কাজ করছে 8টি আইনি প্রতিষ্ঠান। অগ্রগতি জানতে রবিবার বিকেলে ব্যাংক নির্বাহীদের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এসব প্রতিষ্ঠানের পাচার করা অর্থ ফেরতে কাজ করছে 8টি বিদেশি আইনি প্রতিষ্ঠান। বৈঠক শেষে প্রধান নির্বাহীরা বলেন, পাচার করা সম্পদ শনাক্ত, জব্দ এবং ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করবে ব্যাংকগুলো। শাস্তি নিশ্চিত করা হবে পাচারকারীদের। এই ব্যাপারে আমাদের তো একটা স্টেপ নিতে হবে, যেগুলো সামনে যাতে এরকম কোনো না ঘটে। উদ্দেশ্য একটা হচ্ছে কি আনা যাবে সেটা তো পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট যারা নিয়েছেন তারা যেন পানিশড হয়। প্রতিষ্ঠানগুলোর মালিক তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে আলোচনা করার জন্য এই ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মুন্সিগঞ্জ মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার রমজান বেগ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি ট্রলারে করে নদীর তীরে নিয়ে যায়। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, নদীর কচুরিপানার ভেতরে
প্রথমে পুরুষের মরদেহ উদ্ধার করা হয়, পরে সেখান থেকে 50 মিটার দূরে কচুরিপানার ভেতর ভাসমান অবস্থায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। মানিকগঞ্জে নিখোঁজের পরদিন এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিহাব মিয়া মাছ ব্যবসায়ী মনির হোসেনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পুলিশ জানায়, শনিবার ছুটির দিন থাকায় শিহাব ব্যবসা প্রতিষ্ঠানে যাননি, রাত থেকে নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা শহীদ মিনারে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সকল জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। চট্টগ্রামে পাঠশালা সিএইচটি রিসার্চ সেল আয়োজিত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও আন্তর্জাতিক আইন শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন আলোচকরা। বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে রাষ্ট্রের সব নাগরিকের সম অধিকার প্রতিষ্ঠা জরুরি। বিভিন্ন সমস্যা ও বিরোধের সমাধানে আবেগ বা বিভাজনের পরিবর্তে সংবিধান, প্রচলিত আইন, বাস্তবতা ও তথ্যভিত্তিক গবেষণাকে গুরুত্ব দিতে হবে বলেন আলোচকরা। সেমিনারে অধ্যাপক ডক্টর তৈয়ব চৌধুরী, ডক্টর মাহফুজ পারভেজ সহ অনেকে বক্তব্য রাখেন। পাহাড়ি অধ্যুষিত জনপদ, এখন কিন্তু এটাই যদি বলা হয় প্রতিবাদ করা দরকার, কারণ জনসংখ্যার হিসাবে 50-51% বাঙালি আছে। তাহলে পার্বত্য চট্টগ্রাম একটি মিশ্রিত জনপদ অতটুকু হইতে পারে, কিন্তু একমাত্র এক্সক্লুসিভ হওয়ার অবস্থা তো এখন নাই। শিল্পের মধ্য দিয়ে সব বোঝানো যায়, সমাজের পরিবর্তনগুলোকে সমাজেরই সামনে তুলে ধরা যায় আরও শৈল্পিকভাবে। তেমন একটি প্রদর্শনী হয়ে গেল জাতীয় শিল্পকলা একাডেমিতে। রবিবার সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমিতে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের শিক্ষার্থীদের উপস্থাপনা ছিল রূপান্তর। বিভাগে 17 জন শিক্ষার্থী শৈল্পিক চিন্তার মাধ্যমে তুলে ধরেন সমাজের নানা দিক। একা হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে হকারদের থেকে শহরকে দখল, মুক্তির আন্দোলন, অদৃশ্য চাপে বন্ধ হওয়া, মুক্তিযুদ্ধ বনাম জুলাই গণঅভ্যুত্থানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একে অপরের মুখোমুখি দাঁড় করানো কিংবা দুর্দান্ত শৈশব প্রযুক্তির করাল থাবায় হারিয়ে যাওয়া সমাজের এসব চিত্রই উপস্থাপিত হয় মঞ্চ নাটকের মাধ্যমে। শিল্পীদের উপস্থাপনায় মুগ্ধ হন দর্শকরাও। আর এই ছিল সব খবরের আজকের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।